আচ্ছা, তো চ্যাপ্টার 1 ছিল হচ্ছে রেজাল্ট্যান্ট অ্যান্ড কম্পোনেন্ট। তো দেখেন এই জিনিসগুলো আমরা ইতিমধ্যে আমরা স্টাডি করে আসছি, তাই না? আমরা সবকিছু আমরা স্টাডি করে আসছি। যেমন আমি একটু দেখাই দিচ্ছি আর কি। এই যে মেকানিক্সের সংজ্ঞা, তারপরে মেকানিক্সের ফিল্ড কতগুলো আছে, একটা দুইটা তিনটা, এই ফিল্ডগুলোর এখানে বর্ণনা দেওয়া আছে। আমি এগুলো লেকচারে লিখেও দিয়েছিলাম, আপনারা চাইলে এখান থেকেও দেখতে পারেন, আন্ডারলাইনও করা আছে। তারপরে হচ্ছে অ্যানালিটিক মেকানিক্সের কি কি আসলে মানে শাখা প্রশাখা আছে, এই যে স্ট্যাটিক্স, কাইনেটিক্স, তারপরে কাইনেমেটিক্স, তারপরে সেন্টার অফ গ্র্যাভিটি এটসেট্রা, এগুলো সব লেখা আছে এখানে। এরপর দেখেন নিউটনের 3টা গতিসূত্র এখানে লেখা আছে, মানে যার উপর ভিত্তি করে আসলে টোটাল মেকানিক্সটা আসলে প্রতিষ্ঠিত, সেগুলো এখানে লেখা আছে। তারপর এখানে যে ফোর্সের সংজ্ঞা অবশ্য এখানে দেওয়া নাই। ফোর্সের সংজ্ঞাটা আমি মানে আমার নিজের মতো করে আর কি তৈরি করেছিলাম। এখানে ইকুইলিব্রিয়ামের সংজ্ঞা আছে, তারপরে একটা ফোর্সের কি কি জিনিস থাকে, ম্যাগনিটিউড, সেন্স, লোকেশন, জিনিসগুলো এখানে আছে। ফোর্সের ইউনিট কেমন হয়, এই যে 1 কিলো পাউন্ড কি সমান 1000 পাউন্ড, এখানে ইউনিট আছে। তারপর এখানে হচ্ছে ভেক্টর যোগের সামান্তরিক সূত্র আছে। তারপরে ট্রান্সমিসিবিলিটি আছে, মানে প্রিন্সিপল অফ ট্রান্সমিসিবিলিটি অফ এ ফোর্স, সেইগুলো এখানে আছে, আন্ডারলাইন করা আছে এই যে। তারপর প্যারালেলোগ্রাম ল, তারপরে যে এই সূত্রগুলো আমি দেখাইছিলাম ক্লাসে, তাই না? সবকিছু এখানে আছে। তারপর রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্ট এটা আছে। আমি সবকিছুই আসলে এই বই থেকে আমি পড়াবো, ম্যাক্সিমাম সবকিছু। কিছু কিছু জিনিস আমি হচ্ছে আর.সি. হিবেলারের বই থেকে আমি পড়াবো। আমি হিবেলারের বইটা অলরেডি গুগল ক্লাসরুমে আমি আপলোড দিয়ে দিয়েছি। ওকে, এখন ফোর্স সিস্টেমে যে এখানে সব দেখেন, সব ধরনের ফোর্স সিস্টেমের এখানে সংজ্ঞা দেওয়া আছে, কোপ্লানার, নন কোপ্লানার, কোলিনিয়ার, কনকারেন্ট, এই যে কনকারেন্ট। আচ্ছা, এই যে প্যারালেলোগ্রাম ল বর্ণনা দেওয়া আছে। চ্যাপ্টার 2 হচ্ছে কোপ্লানার কনকারেন্ট ফোর্সেস। আমি অবশ্য চ্যাপ্টার ওয়াইজ আলাদা করে আমি আর পড়াই নাই, আমি জাস্ট যে যে জিনিসগুলো আমাদের বেশি দরকার আমি সেই জিনিসগুলো আমি লেকচারে লিখে মানে আমি পড়িয়েছি। চ্যাপ্টার ওয়াইজ আমি পড়াই নাই। তো অনেক কিছু আছে, এত কিছু আমাদের দরকার নাই, ঠিক আছে? শুধুমাত্র লেকচারে যেগুলো আছে সেইগুলো একটু বই থেকে দেখবেন, তাহলে সুবিধা হবে আর কি। বুঝতে পারছেন? লেকচারে যে জিনিসগুলো আছে সেইগুলো একটু বই থেকে একটু বিস্তারিত দেখলে বুঝতে সহজ হবে। আচ্ছা, এই যে এখানে একটা এক্সাম্পল আছে, এই অঙ্কটা আমি দেখাইছিলাম। এই যে কিভাবে আমরা একটা কনকারেন্ট ফোর্স সিস্টেমে রেজাল্ট্যান্ট বের করতে পারি, এই যে রেজাল্ট্যান্ট বের করে এখানে দেখানো আছে। এই অঙ্কটা আমি দেখাইছিলাম আগের লেকচারে। ওকে, ইকুইলিব্রিয়ামের সংজ্ঞা আছে, ফ্রি বডির সংজ্ঞা আছে। তারপরে এই যে ফ্রি বডি ডায়াগ্রামের যে উদাহরণটা আমি দেখাইছিলাম ক্লাসে, সেইটা আছে এখানে। তারপর দেখেন এই যে কোনো একটা চাকা বা কোনো একটা হুইল যদি কোনো একটা সারফেসের উপরে থাকে, তাহলে সেই সারফেসটা কি করে, সেই সারফেসের লম্বভাবে একটা রিয়াকশন দেয়, তাই না? সবাই একটু খেয়াল করি, এই জিনিসটা আমার দেখানো হয় নাই, আমি একটু বলে দিচ্ছি যে কোনো একটা বস্তু যে সমতলের সঙ্গে স্পর্শ হয়ে আছে বা যে সমতলের সংস্পর্শে আছে, সেই সমতল তার লম্ব দিকে একটা রিয়াকশন দিবে। এই দেখেন, এই 30 ডিগ্রি অ্যাঙ্গেলে এই যে সমতলটা আছে, এই সমতলটা তার লম্ব দিকে, মানে এই সমতলের লম্ব দিকে একটা রিয়াকশন দিচ্ছে F1। আবার এইখানে দেখেন একটা বস্তুর সঙ্গে এটা স্পর্শ করে আছে, তাহলে এই বিন্দুতে একটা রিয়াকশন আসবে, সেইটা আবার এর লম্বভাবে, অর্থাৎ এই ডিরেকশন বরাবর কাজ করবে। তো এই জিনিসগুলো একটু দেখবেন আর কি, কারণ ফ্রি বডি ডায়াগ্রাম কিন্তু পরবর্তী অন্যান্য পরীক্ষার সিলেবাসেও থাকবে আর কি, ঠিক আছে? সবাই এগুলো দেখবেন। তারপরে এই যে স্মুথ পুলি, তারপরে রাফ পুলি, নট স্মুথ, এই যে নট স্মুথ মানে হচ্ছে রাফ। এই জিনিসগুলো ফ্রি বডি ডায়াগ্রাম এখানে দেওয়া আছে। এরপর দেখেন ট্রাসের জয়েন্ট টু জয়েন্ট মেথড, এখানে একটা এক্সাম্পল আছে, এটা অবশ্য আমি দেখাই নাই, যাই হোক আমি আমার মতো করে একটা এক্সাম্পল দেখাইছিলাম। তারপরে যে এত কিছু দরকার নাই, এই প্রবলেমগুলো দরকার নাই, দরকার হইলে আমি বলে দিব। ও আচ্ছা, একটা ব্যাপার, এই যে এখান থেকে আমি অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম, সবাই একটু খেয়াল করেন, এই যে পেজ নাম্বার 40, ঠিক আছে? এই যে প্যারিসের এই পৃষ্ঠাটা আমি অ্যাসাইনমেন্টটা দিয়েছিলাম। এখান থেকে আমি মাত্র 4টা প্রবলেম সলভ করতে বলছিলাম, যেটা ডেডলাইন হচ্ছে আগামীকাল। অবশ্যই আগামীকাল 6:30টার মধ্যে এখান থেকে ওই প্রবলেমগুলো সলভ করে গুগল ক্লাসরুমে আপলোড দিবেন।
আচ্ছা, এই যে আমরা এখন স্টাডি করব এই চ্যাপ্টার নাম্বার 3, মোমেন্টস এন্ড প্যারালাল কোপ্লানার ফোর্সেস। আচ্ছা, সবাই কি বুঝতে পারতেছেন? আমরা এই চ্যাপ্টারটা এখন স্টাডি করব। এই চ্যাপ্টার থেকে আমাদের মানে মিডের সিলেবাস থাকবে, মিড 1 এর সিলেবাস থাকবে আর কি। তো এখানে আমরা মোমেন্টের সংজ্ঞা দেখছিলাম, তারপরে মোমেন্ট আর্ম, সেন্টার অফ মোমেন্ট, এই জিনিসগুলোর সংজ্ঞা আমরা লেকচারে দেখেছিলাম, সেই জিনিসগুলো এখানে আছে আর কি, আমি এখান থেকে নিয়েছি। সবকিছু এখানে স্পষ্টভাবে একদম দেওয়া আছে ফিগার সহ। এবং আমি সবাইকে যাদের একটু ইন্টারেস্ট আছে আর কি, আমি আসলে আমি আশা করবো যে সব স্টুডেন্টেরই কম বেশি ইন্টারেস্ট থাকবে। আমি সবাইকেই বলবো যে এই লেখাগুলো একটু পড়বেন। একটা চ্যাপ্টারের শুরুতে যে লেখাগুলো থাকে এর মধ্যে অনেক ইনফরমেশন থাকে, যে ইনফরমেশন সবসময় ক্লাসে আসলে দেখানো পসিবল হয় না সময় স্বল্পতার কারণে। সো অবশ্যই কোনো একটা চ্যাপ্টার যখন আমরা শুরু করব, আমরা সেই চ্যাপ্টারের কিছু কিছু জিনিস অ্যাটলিস্ট প্রথম 2 থেকে 3টা পেজ আমরা একটু পড়বো, ঠিক আছে? আমরা তাহলে অনেক কিছু জানতে পারবো আর কি, বা অনেক কিছু বুঝতে সহজ হবে। ওকে, দেখেন এই প্রবলেমটা আমরা কত ক্লাসে দেখছিলাম, কোনটা, এইটা, এই যে এই এক্সাম্পলটা আমরা গত ক্লাসে আমরা দেখেছিলাম যে ক্র্যাঙ্ক কোন দিকে ঘুরবে। ওকে, তারপর আমরা ভ্যারি গণনের উপপাদ্য, এই যে ভ্যারি গণনস থিওরেম, এই যে ভ্যারি গণনস থিওরেম, শুধুমাত্র যেটা আন্ডারলাইন করা আছে এটা দেখলেই হবে আর কি। পার্থ দেখেন এইখানে বলছে শুধুমাত্র 2টা কনকারেন্ট ফোর্সের ক্ষেত্রে, আর উপপাদ্য যখন প্রমাণ করছে প্রমাণের শেষে বলা আছে যে এনি নাম্বার অফ কনকারেন্ট ফোর্স, মানে যে কোনো সংখ্যক কনকারেন্ট ফোর্সের ক্ষেত্রে এই উপপাদ্য মানে প্রযোজ্য আর কি, অ্যাপ্লিকেবল। আমি লেকচারে শুধুমাত্র এই যে এই লাইনটুকু লিখছিলাম, এই যে আন্ডারলাইন করা, এই যে এখান থেকে এই পর্যন্ত, তো এগুলো একটু দেখবেন আর কি। তাহলে আজকে আমরা দেখবো হচ্ছে যে রেজাল্টেন্ট অফ প্যারালাল কোপ্লানার ফোর্সেস। হ্যাঁ, এই বইয়ের পেজ নাম্বার হচ্ছে 45, পেরিসের বইয়ের 45 পেজ। তো 45 পেজে আসলে যা আছে সবকিছু আমরা দেখবো না, আমরা এই টপিকসটা আজকে দেখবো যে রেজাল্টেন্ট অফ প্যারালাল কোপ্লানার ফোর্সেস, অর্থাৎ প্যারালাল কোপ্লানার ফোর্সের আমরা কিভাবে লব্ধি বের করতে পারি, এই জিনিসটা আজকে আমরা শিখবো। আচ্ছা, কারোর যদি কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে বলেন, ঠিক আছে? আমি হয়তো আমি জানি না আপনারা কেউ আসলে দ্বিধাবোধ করেন কিনা। তো আজকে আমরা দেখবো বেসিক্যালি যে কিভাবে একটা প্যারালাল কোপ্লানার ফোর্স সিস্টেমের রেজাল্টেন্ট বের করতে হয়। দেখেন এটা 2 রকম উপায় আছে, একটা হচ্ছে গ্রাফিক্যাল। আমরা সবাই জানি যে রেজাল্টেন্ট বের করার সিস্টেম আছে 2টা, একটা হচ্ছে গ্রাফিক্যাল মেথড অর্থাৎ পেন্সিল কলম স্কেলের মাধ্যমে, আর আরেকটা হচ্ছে অ্যালজেব্রাইক মেথড বা বীজগণিত বা সূত্রের মাধ্যমে। তো গ্রাফিক্যাল মেথডের দিকে আমরা এখন যাচ্ছি না, কারণ এত কিছু আসলে দেখানোর সময় নেই। তো আমরা দেখবো যে কিভাবে আমরা সিম্পল আমরা একটা বিন্দু থেকে মোমেন্ট নিয়ে আমরা কিভাবে রেজাল্টেন্ট বের করতে পারি, ঠিক আছে? তো আজকে আমি লেকচারে যে প্রবলেমটা দেখাবো সেটা হচ্ছে মেইনলি এই যে এই প্রবলেমটা, এই যে এক্সাম্পল নাম্বার 30, ঠিক আছে? আর পেরিসের পেজ নাম্বার হচ্ছে 47। আসলে আমি এখানে পেজ নাম্বার গুলো মনে হয় লিখি নাই, পেজ নাম্বার কি লিখছিলাম আমি? হ্যাঁ, আমি পেজ নাম্বার লিখছি, মানে এর আগের লেকচারে মনে হয় পেজ নাম্বার গুলো লেখা নাই। তো আমি তো দেখাই দিলাম তাই না, ফেরিসের বইয়ের কোথায় কি আছে আমি আশা করি সবকিছু আমি দেখাই দিলাম, তো একটু দেখে নিয়ে আর কি। স্যার বইয়ে পেজ নাম্বার দেওয়া আছে দেখছি, কিন্তু সিরিয়ালে নাই, তো আপনি তো মাঝ থেকে দিছেন, এই জন্যই। আচ্ছা, সুবিধা হবে মনে হয় আরো, কারণ যদি আননেসেসারি পেজ থাকতো সেক্ষেত্রে অনেক খোঁজা লাগতো, বাট এখানে আসলে খোঁজাখুঁজিও করা লাগবে না আশা করি। তো একটু দেখেন আর কি, আগের লেকচার গুলো একটু বই থেকে একবার দেখে নিয়ে নেন। আচ্ছা, তো যাই হোক, আর বেশি কথা না বাড়াই, আমরা লেকচার নাম্বার 3 আমরা শুরু করব। ওকে, দেখেন এখানে বলা হচ্ছে যে 4টা হুইল আছে এখানে। এখানে 4টা হুইল মানে কি? চাকা। হুইলের বাংলা কি? হুইলের বাংলা হচ্ছে চাকা, গাড়ির চাকা বা সাইকেলের চাকা, যাই হোক। তো
চারটা হুইল, 4 হুইলস A B C and D apply loads of এত 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 and এত পাউন্ড রেসপেক্টিভলি। তো এখানে রেসপেক্টিভলি এর অর্থ আছে একটা, এর অর্থটাকে জানতে হবে। রেসপেক্টিভলি মানে হচ্ছে যথাক্রমে বা পর্যায়ক্রমে, অর্থাৎ এ বি সি এবং ডি চারটা হুইল যথাক্রমে 3000, 6000, 10,000 এবং 15,000 পাউন্ড লোড অ্যাপ্লাই করে। অর্থাৎ কোনো কিছুর পর যদি রেসপেক্টিভলি দেওয়া থাকে তাহলে আপনি বুঝবেন হচ্ছে যে এই যে অর্থাৎ সংখ্যাগুলো পর্যায়ক্রমে আছে। অর্থাৎ এ হুইল লোড দিচ্ছে কত, 3000 পাউন্ড, বি হুইল দিচ্ছে 6000 পাউন্ড, সি হুইল দিচ্ছে 10,000 আর ডি দিচ্ছে 15,000। তাহলে লোড দিচ্ছে কার উপরে, টু এ বিম জিএইচ। এই যে জিএইচ বিম এখানে দেখানো আছে as shown in figure below. Find the resultant of these loads. কোশ্চেন কিন্তু কিছু না, কোশ্চেন হচ্ছে এই চারটা লোডের রেজাল্টেন্ট বের করতে হবে বা লব্ধি বা যোগফল বের করতে হবে। ডিয়ার স্টুডেন্টস, সবাই একটু খেয়াল করেন, আমরা ফিগার দেখলে বুঝতে পারতেছি যে এটা হচ্ছে একটা প্যারালাল ফোর্স সিস্টেম। এখানে কি কারোর কোনো সন্দেহ আছে? না স্যার। এটা একটা প্যারালাল ফোর্স না সিস্টেম, স্যার। কারণ কি এখানে প্রত্যেকটা ফোর্সের লাইন অফ অ্যাকশন কি একে অপরের সমান্তরাল। এবং দেখেন ডিসটেন্স গুলো দেওয়া আছে 6 ফিট, 8 ফিট, 10 ফিট। মাথার উপরে একটা দাগ মানে হচ্ছে ফিট আর দুইটা দাগ মানে কি ইঞ্চি। যাই হোক, তো এখন আমি দেখাবো যে কিভাবে আমরা এই রেজাল্টেন্ট বের করতে পারি। তো আমি আশা করি সবাই একটু মনোযোগ দিবেন, তাহলে একবারেই বুঝতে পারবেন। আমরা সবাই জানি যে রেজাল্টেন্ট মানে যোগফল বা লব্ধি। এখন এখানে চারটা ফোর্স আছে, 3, 6, 10 আর 15,000। এবং দেখেন চারটা লোড, চারটা ফোর্সের ডিরেকশন কিন্তু একই দিকে আছে, ডিরেকশন কিন্তু একই দিকে, অর্থাৎ ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, রাইট? ওকে, তাহলে এখন যদি আমরা চারটা ফোর্সকে যোগ করি তাহলে কিন্তু আমরা তাদের রেজাল্টেন্ট পেয়ে যাব, ঠিক না? জি স্যার। আমরা সিম্পলি চারটা ফোর্সকে যোগ করলে আমরা তাদের রেজাল্টেন্ট পেয়ে যাব। কারণ কি, কারণ চারটা ফোর্সই একই ডিরেকশনে আছে। যদি বিপরীত ডিরেকশনে থাকতো তাহলে সেইটাকে আবার কি করতে হতো, বিয়োগ করতে হতো। বাট এখানে কিন্তু সেই ঝামেলা নাই, আমরা চারটাকে যোগ করলে আমরা লব্ধি পেয়ে যাব। তাহলে এত সিম্পল অঙ্ক কেন দেওয়া হচ্ছে? দেওয়া হচ্ছে কারণ এখানে যোগফলই আসলে সব না, আমরা যোগ করে পাইলাম হচ্ছে 34,000। এখন এইটা হচ্ছে রেজাল্টেন্টের ম্যাগনিটিউড অথবা মান। আমাদেরকে বের করতে হবে যে এই যে রেজাল্টেন্ট আর এটা কোন পয়েন্টে কাজ করে, এন্ড দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। অর্থাৎ লব্ধি কোন বিন্দুতে কাজ করে এইটা আসলে বের করতে হবে। প্যারালাল ফোর্স সিস্টেমের ক্ষেত্রে এই জিনিসটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে লব্ধি আসলে কোন পয়েন্টে কাজ করে এই জিনিসটা বের করতে হবে। এখন দেখেন এই যে লব্ধি, এইটা তো এইখানেও কাজ করতে পারে, রাইট? এই যে এইখানে কাজ করতে পারে, আবার বি এবং সি হুইলের মাঝখানে কাজ করতে পারে, আবার সি এবং ডি হুইলের মাঝখানেও কাজ করতে পারে। এখন কোথায় কাজ করবে সেইটা আমরা এখন বের করব। তো এই পর্যন্ত কারো সমস্যা আছে? না স্যার। আমরা সামেশন অফ এফ ওয়াই করছি এবং আপওয়ার্ডকে আমরা পজিটিভ ধরেছি, তাই ডাউনওয়ার্ডকে নেগেটিভ। প্রত্যেকটা আপওয়ার্ড যেহেতু পজিটিভ তাই ডাউনওয়ার্ডের আগে আমরা একটা করে মাইনাস চিহ্ন দিয়েছি এবং -34,000। যেহেতু আপওয়ার্ডকে পজিটিভ ধরছিলাম এবং অ্যান্সার পেলাম নেগেটিভ, সেহেতু অবশ্যই এই রেজাল্টেন্ট কাজ করে নিচের দিকে। এভাবেও চিন্তা করা যায়। আবার আমি যেভাবে একটু আগে বললাম যে সবগুলো ফোর্সই যেহেতু নিচের দিকে আছে তাহলে অবশ্যই লব্ধিও কাজ করবে নিচের দিকে। এটা আমরা কমন সেন্স থেকে বুঝতে পারি। ওকে, তাহলে এখন আমরা বের করা শিখবো যে কিভাবে এইটা বের করতে হয় যে লব্ধি কোন বিন্দুতে কাজ করে। আচ্ছা, এখন গত ক্লাসে আমরা একটা সমীকরণ একটা, হ্যাঁ আরো কোনো কোশ্চেন বলেন? স্যার হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি। স্যার হুইল গুলা কিসের উপরে লোড দিচ্ছে, এখানে কি কনসিডার করা হচ্ছে স্যার? ধরেন যে এখানে একটা বিম আছে, এই যে একটা বিম দেখা যাচ্ছে না, জিএইচ একটা বিম আছে এবং এই বিমের উপরে হুইল গুলা লোড দিচ্ছে। স্যার বিম থাকলে বিমের সাপোর্ট থাকবে না স্যার?
আচ্ছা, বিমের অবশ্যই সাপোর্ট থাকবে, বাট এখানে আসলে আমরা মানে বিম নিয়ে আলাপ আলোচনা করতেছি না। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা শুধুমাত্র শিখবো যে কিভাবে প্যারালাল ফোর্সের রেজাল্টেন্ট বের করতে হয়। এখন এখানে বিমের সাপোর্ট থাকলে কি হবে, আরো 2-3টা ফোর্স অ্যাড হবে, তাই না? তো ওইগুলো আপাতত আমরা নেগলেক্ট করি, ঠিক আছে? স্যার পূর্বের ক্লাসে আরেকটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার আমরা যে সাপোর্ট, যে বিমের যে সাপোর্ট স্যার, একদিকে দেখা যাচ্ছে রুলার সাপোর্ট দিচ্ছি, একদিকে পিন সাপোর্ট দিচ্ছি স্যার। আচ্ছা, স্যার এটার কারণ কি স্যার? বা দুই পাশে পিন সাপোর্ট দিচ্ছি না কেন, বা দুই পাশে রুলার সাপোর্ট দিচ্ছি না? গুড কোশ্চেন। আচ্ছা দেখেন, আমি একটা হোয়াইট বোর্ড শেয়ার করছি। ধরেন যে কোনো একটা বিমের, সরি আসলে ড্রয়িং খুবই মানে বাজে হইতেছে আর কি, মাউস দিয়ে ড্রয়িং করে তো। যাই হোক, ধরেন যে কোনো একটা বিমের আমরা দুই প্রান্তেই যদি আমরা রোলার সাপোর্ট দেই, তাহলে আসলে ঘটনা কি হবে দেখেন। দুই দিকেই রোলার, তার মানে হচ্ছে কি দুই দিকেই কি আছে, চাকা আছে, এবং দুই দিকেই শুধুমাত্র আমরা একটা করে রিয়াকশন পাবো। আমরা ভার্টিক্যাল রিয়াকশন একটা করে পাবো, তাই তো? জি স্যার। এখন ধরেন যে বিমের উপরে তো হরিজন্টাল ফোর্স আসতেই পারে। ধরেন যে কেউ একজন এইভাবে একটা লোড অ্যাপ্লাই করলো, ঠিক আছে? যদি জি এইভাবে স্যার। কেউ লোড একবার অ্যাপ্লাই করে বসে, তাহলে এই বিমটা কি হবে বলেন দেখি। এখন কি করবে? স্যার সামনের দিকে গড়গড়ায় চলে যাবে স্যার। এটা কিন্তু সামনের দিকে মানে রোল করতে শুরু করবে, তাই না? বা যদি জি স্যার। ধরেন যে লোড এইদিকে দেয়, এইদিকে লোড দেয়, তাহলে কিন্তু বিমটা ডান দিকে মুভ করতে শুরু করবে। কারণ কি? কারণ এর কিন্তু কোনো হরিজন্টাল রিয়াকশন নাই। কোনো হরিজন্টাল রিয়াকশন থাকলে না হয় বিমটা জায়গায় দাঁড়ায় থাকতো। কোনো হরিজন্টাল রিয়াকশন নাই, তাই হরিজন্টাল ফোর্স এ রেজিস্ট করতে পারবে না। এই কারণে আমরা কখনোই দুই পাশে রোলার সাপোর্ট দিব না। যদি দুই পাশে রোলার দেই, তাহলে এই স্ট্রাকচারকে আমরা বলবো হচ্ছে আনস্টেবল স্ট্রাকচার। কি বলবো? আনস্টেবল স্ট্রাকচার, যে স্ট্রাকচারটি স্টেবল না। আচ্ছা, এখন যদি দুই দিকে আমরা পিন সাপোর্ট দেই, তাহলে কি হবে? যদি আমরা দুই দিকে পিন সাপোর্ট দেই এইভাবে, এবং ধরেন যে পিনের উপরে ভার্টিক্যাল লোডও আছে, আবার হচ্ছে হরিজন্টাল বা ইনক্লাইন্ড লোডও আছে। ইনক্লাইন্ড লোডকে দুই ভাগে ভাগ করা যায়, তাই না? দুইটা কম্পোনেন্টে আমরা ভাগ করতে পারি, একটা হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট আর আরেকটা কি হবে, হরিজন্টাল কম্পোনেন্ট, তাই তো নাকি? জি স্যার। দুটো উপাংশে ভাগ করতে পারি। এখন যেহেতু ভার্টিক্যাল এবং হরিজন্টাল দুই রকম ফোর্স এখানে আছে, তাহলে অবশ্যই এখানে সাপোর্ট রিয়াকশনও দুই রকমই আসবে। এইখানেও ধরেন যে দুইটা সাপোর্ট রিয়াকশন আসবে, হরিজন্টাল ভার্টিক্যাল, আবার এইখানেও দুইটা সাপোর্ট রিয়াকশন আমরা পাবো, হরিজন্টাল এবং ভার্টিক্যাল। সেক্ষেত্রে টোটাল সাপোর্ট রিয়াকশন কতগুলো হয়? 1 2 3 4, তাই না? 4টা রিয়াকশন হয়, রাইট? জি স্যার। জি স্যার। আমাদের মধ্যে সমীকরণ কতগুলো আছে? সমীকরণ আছে মাত্র 3টা। অর্থাৎ আমরা যদি ধরে তিনটা নেই স্যার। যে এই নন প্যারালাল ফোর্স সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে আছে, তাহলে আমাদের হাতে সমীকরণ আছে হচ্ছে 3টা, সামেশন অফ মোমেন্ট এফএক্স এবং এফও সমান 0। এখন 3টা সমীকরণ থেকে আমরা কখনোই এই 4টা অজানা জিনিস বের করতে পারবো না, ঠিক আছে? এই কারণে আমরা জি স্যার। যখন উদাহরণগুলো দিই, যখন আমরা মানে অঙ্কগুলো সলভ করি, তখন বোঝানোর সুবিধার্থে আমরা এক পাশে পিন এবং আরেক পাশে রোলার দেই। এখন আপনি কোশ্চেন করতে পারেন যে এরকম কি বাস্তব জীবনে হইতে পারে কিনা, যে দুই দিকে পিন? এটা অবশ্যই হতে পারে। এবং তখন আমরা ইনডিটারমিনেট স্ট্রাকচার সলভ করার জন্য যে সিস্টেমগুলো আছে, আমরা ওই সিস্টেমে চলে যাব। আপনারা মানে থার্ড ইয়ারে দেখবেন, ঠিক আছে, প্রেসিডেন্সিতেই দেখবেন, থার্ড ইয়ারের দিকে সম্ভবত স্ট্রাকচার 2 ডিজাইন কোর্স, মানে স্ট্রাকচারাল অ্যানালাইসিস এন্ড ডিজাইন 2, এই কোর্সে দেখবেন যে কিভাবে আমরা বিভিন্ন রকম ইনডিটারমিনেট স্ট্রাকচারকে সলভ করতে পারি। ইনডিটারমিনেট মানে কি? ইনডিটারমিনেট মানে হচ্ছে এরকম, অর্থাৎ যেখানে সাপোর্ট রিয়াকশন বা অজানা জিনিসের সংখ্যা সমীকরণ থেকে বেশি। আমরা এইগুলো পরবর্তীতে সলভ করা শিখবো। এগুলোর জন্য অনেক মানে বিশাল বিশাল কিছু মেথড আছে, ওই মেথডগুলো ফলো করতে হয়। আমি কি বোঝাতে পারছি? জি স্যার। ক্লিয়ার স্যার। আচ্ছা, জি স্যার। পরেও যদি কারোর কোশ্চেন থাকে বলতে পারেন।
আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে এখানে আসলে মানে বিমের সাপোর্ট নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। কারণ হচ্ছে আমরা এখানে শুধুমাত্র এই 4টা ফোর্সের আমরা রেজাল্টেন্ট বের করা শিখবো। আচ্ছা, এখন যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে যে আমরা গত ক্লাসে ভ্যারি গণনের উপপাদ্য শিখেছিলাম। সেই ভ্যারি গণনের উপপাদ্য এখানে কাজে লাগবে এবং এটা খুব ভালো মতো বুঝতে হবে। আমরা ভ্যারি গণনের থিওরেম কাজে লাগিয়ে আমরা রেজাল্টেন্ট মানে কোন বিন্দুতে কাজ করে সেটা আমরা বের করব। তাহলে আমরা একটু স্মরণ করি যে ভ্যারি গণনের উপপাদ্য আসলে কি ছিল। ভ্যারি গণন একজন ম্যাথমেটিশিয়ান, তিনি বলে গেছেন যে যে কোনো একটা বিন্দুর সাপেক্ষে, যে কোনো একটা নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে কতগুলা ফোর্সের মানে যদি অনেকগুলো ফোর্সের মোমেন্টকে যদি আমরা যোগ করি তাহলে সেই যোগফলটা একটা জিনিসের সমান হবে। সেই যোগফলটা কার সমান হবে? সেই যোগফলটা ওই যে যতগুলো ফোর্সের আমরা মোমেন্টকে যোগ করলাম ওই সবগুলো ফোর্সের যে রেজাল্ট্যান্ট সেই রেজাল্ট্যান্টের মোমেন্টের সমান হবে। আমি আবারও একটু বলি যে ভ্যারি গণন বলে গেছে যে যদি আমরা কোনো একটা বিন্দুর সাপেক্ষে অনেকগুলো ফোর্সের মোমেন্টকে যোগ করি তাহলে ওই যোগফল ওই ফোর্সগুলোর রেজাল্ট্যান্টের মোমেন্টের সমান হবে। অর্থাৎ ফোর্সের মোমেন্টের যোগফল ইজ ইকুয়াল টু রেজাল্ট্যান্টের মোমেন্ট। আমি আশা করি সবার মানে মনে আসছে আর কি। আমি এটা আগের ক্লাসে বারবার বলছিলাম। এখন আমি একটু দেখাই দিচ্ছি যে এটা বইতে কোথায় আছে। আচ্ছা স্টুডেন্টস, দেখেন ভ্যারি গণনের থিওরেম এখানে আমি বলছিলাম যে শুধুমাত্র কনকারেন্ট ফোর্স, তাই না? কনকারেন্ট ফোর্স এর উল্লেখ ছিল, কিন্তু আমরা তো আর কনকারেন্ট ফোর্স নিয়ে ডিল করছি না, আমরা ডিল করছি হচ্ছে প্যারালাল ফোর্স নিয়ে। দেখেন ঠিক এর পরের যে আর্টিকেল, এই যে রেজাল্টেন্ট অফ প্যারালাল কোপ্লানার ফোর্সেস, এই যে আর্টিকেলের এই যে আমার লাল কলম দিয়ে এখানে দাগানো আছে, চিহ্নিত করা আছে যে the algebraic sum of the moments of the forces F1 and F2 about the center of moment is equal to the moment of their resultant about the same center. অর্থাৎ মানে কনকারেন্ট ফোর্সের ক্ষেত্রে যে জিনিসটা ঠিক সেই একই জিনিস প্যারালাল ফোর্সের ক্ষেত্রেও ঠিক। ঠিক আছে, আমি যে কথাটা বললাম সেটা এখানে ইংলিশে লেখা আছে যে দুইটা ফোর্সের মোমেন্টের সামেশন হচ্ছে কার সমান হবে? তাদের রেজাল্টেন্টের মোমেন্টের সমান হবে। এই বুঝতে পারছেন সবাই? দুইটা ফোর্সের মোমেন্টের সামেশন তাদের রেজাল্টেন্টের মোমেন্টের সমান হবে। অর্থাৎ সোজা কথা হচ্ছে ফোর্সের মোমেন্ট সমান সমান রেজাল্টেন্টের মোমেন্ট। এটা খুবই স্বাভাবিক, তাই না? কারণ ফোর্স গুলাকে যোগ করলেই তো আমরা রেজাল্টেন্ট পাবো। তাহলে ফোর্সের মোমেন্ট যা হবে রেজাল্টেন্টের মোমেন্টও তাই হবে। ওকে, তাহলে সেই জিনিসটা আমরা এখন মানে কাজে লাগাবো। কিভাবে কাজে লাগাবো আমি ওইটাই দেখাবো। আমরা আচ্ছা সরি আমরা যে কোনো একটা র্যান্ডম যে কোনো একটা বিন্দুর সাপেক্ষে আমরা আগে মোমেন্ট নিব। ধরেন যে আমরা প্রথমে মোমেন্ট নিচ্ছি হচ্ছে এ বিন্দুর সাপেক্ষে, ঠিক আছে? তাহলে এ বিন্দুর সাপেক্ষে আমরা সবগুলো ফোর্সের মোমেন্টকে যোগ করব। ঠিক আছে, তাহলে সামেশন অফ মোমেন্ট অ্যাবাউট এ আমরা ধরে নিচ্ছি ক্লকওয়াইজ মোমেন্ট পজিটিভ। যেহেতু ধরলাম ক্লকওয়াইজ পজিটিভ তাহলে অবশ্যই বাই ডিফল্ট অ্যান্টি ক্লকওয়াইজ হবে কিরকম? নেগেটিভ হবে, তাই না? তাহলে আমরা এখন কি করতেছি? আমরা হচ্ছে এ বিন্দুর সাপেক্ষে সব এ বিন্দু মানে এই বিন্দু আমরা সব ফোর্সের মোমেন্টকে যোগ করব। তাহলে দেখেন বি এর মোমেন্ট কত হবে? 6000 ইনটু 6 অর্থাৎ ফোর্স ইনটু ডিসটেন্স। এই যে 6000 পাউন্ড এর লাইন অফ অ্যাকশনের ডিসটেন্স হচ্ছে 6 ফিট। তাহলে মোমেন্ট কত হবে? 6000 ইনটু 6। এটা খুবই স্বাভাবিক, তাই না? যখন আমরা ট্রান্স সলভ করছিলাম তখন আমরা এই কাজ বারবার করছি,
করেছি। তো একইভাবে দেখেন 10,000 পাউন্ডের ক্ষেত্রে এই ডিস্টেন্সটা কত হবে? 6 কত হয়? 14, অর্থাৎ এই যে 10,000 গুণ 14 প্লাস প্লাস কেন? কারণ সবগুলাই এ বিন্দুর সাপেক্ষে ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে বা ঘড়ির কাঁটার বিপরীত ঘড়ির কাঁটার দিকে মোমেন্ট দিচ্ছে। তাহলে 15,000-এর এই ফোর্সের মোমেন্ট কত হবে? 15,000 ইন্টু টোটাল ডিস্টেন্স। এই টোটাল ডিস্টেন্স কত? 24। তাহলে দেখেন আমরা সবগুলো ফোর্সের মোমেন্টের যোগফল কত পাইলাম? 5,36,000 পাউন্ড ইন্টু ফিট। তাহলে ভ্যারিবর্নের সূত্রানুসারে আমরা বলতে পারি যে এই একই বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর সাপেক্ষে এই সবগুলো ফোর্সের রেজাল্ট্যান্টের মোমেন্টও সেম হবে, তাই না? রেজাল্ট্যান্টের মোমেন্টও কত হবে? সেম হবে। এই যে 5,36,000 পাউন্ড ইন্টু ফিট, এইটা হবে। সো মোমেন্ট অফ রেজাল্ট্যান্ট অ্যাবাউট এ সমান সমান সেম, এই জিনিসটাই। আচ্ছা, এইটা কি বোঝা গেছে? জি স্যার। জি স্যার। অর্থাৎ জি স্যার, বুঝছি। সবগুলো ফোর্সের মোমেন্ট সমান সমান রেজাল্ট্যান্টের মোমেন্ট। ওকে, এই জিনিসটা সবাই একটু মানে শুধু বুঝলেই হবে না, মানে বাসায় একটু হাতে কলমে করে প্র্যাকটিস করার মানে প্র্যাকটিস করবেন আর কি, আমি অঙ্কের পরে বলবো। তো রেজাল্ট্যান্টের মোমেন্ট মানে হচ্ছে রেজাল্ট্যান্ট ইনটু ডিসটেন্স, আমরা সবাই জানি। ফোর্সের মোমেন্ট মানে ফোর্স ইনটু ডিসটেন্স। তাহলে রেজাল্ট্যান্ট হচ্ছে আর ইনটু ডিসটেন্স ফ্রম এ সমান এত। তাহলে আমরা এখান থেকে যদি আর কে এই পাশে পাঠিয়ে দেই তাহলে আমরা পেয়ে যাচ্ছি ডিসটেন্স ফ্রম এ, ছোট হাতের আর ধরতেছি আমরা এটাকে। ডিসটেন্স ফ্রম এ সমান এই যে 5,36,000 ডিভাইডেড বাই আর। আর মানে হচ্ছে লব্ধির মান, এবং লব্ধির মান আমরা প্রথমে বের করেছিলাম কত? 34,000। সেটা বসাই দিলে আমরা খুব সহজে পেয়ে যাচ্ছি যে ডিসটেন্সটা কত? 15.67 ফিট। তাহলে আমরা পেয়ে গেলাম যে রেজাল্ট্যান্টটা এ বিন্দু থেকে 15.67 ফিট ডান দিকে বা 15.67 ফিট দূরে এটা কাজ করে। এখন এইটা ডান দিকেই কেন হইলো, এটা বাম দিকে কেন হইলো না? খুব স্বাভাবিক, কারণ এ বিন্দু থেকে বাকি সবগুলো ফোর্স কিন্তু ডান দিকেই আছে, তাহলে অবশ্যই এটা ডান দিকে হবে। তাহলে দেখেন এ বিন্দু থেকে সি বিন্দু ডিস্টেন্স হচ্ছে 2814 আর আমরা পাইলাম কত? 15। তার মানে হচ্ছে অ্যাকচুয়ালি এই রেজাল্ট্যান্টটা সি এবং ডি পয়েন্টের মাঝামাঝি কোনো একটা জায়গাতে আছে, তাই না? বা অন্যভাবে বলতে গেলে সি বিন্দু থেকে 1.76 ফিট ডিস্টেন্সে আছে, ঠিক কিনা? জি স্যার। তাহলে এই জি খুব স্যার। সিম্পল একটা, খুব সিম্পল এবং খুব সহজ একটা মানে পদ্ধতি আমরা কাজে লাগিয়ে আমরা একটা প্যারালাল ফোর্স সিস্টেমের লব্ধি আমরা বের করতে পারি। এখন এই পর্যন্ত কারো কোনো সমস্যা থাকলে একটু বলেন। প্রবলেম নাই স্যার, সুন্দর মতো বুঝছি। আচ্ছা, প্রবলেম না থাকে এখন তাহলে আমি একটা অল্টারনেটিভ দেখাবো। যে আমরা এখানে দেখলাম যে আমরা এ বিন্দুর সাপেক্ষে সবগুলো মোমেন্টকে যোগ করলাম, তাই না? এখন আমি দেখাবো যে কিভাবে আমরা যে কোনো বিন্দুর সাপেক্ষে আমরা এই কাজটা করতে পারি। অর্থাৎ এইখানে ধরেন যে হুইলের সংখ্যা 4টা না হয়ে এখানে 20টা হতে পারতো, তাই না? আমরা আমাদের মুখস্থ রাখার দরকার নেই যে আমরা কোন পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিব, আমরা যে কোনো পয়েন্টের সাপেক্ষে আমরা মোমেন্ট নিতে পারি, এটা আমাদের একান্তই ইচ্ছার উপর নির্ভর করে। তো এখন আমি দেখাবো যে আমরা কিভাবে অন্য একটা বিন্দুর সাপেক্ষে এই মোমেন্টের সামেশন নিয়ে এই একই কাজ আমরা করব। তাহলে অল্টারনেটিভ, তাহলে ধরেন যে প্রথমে আমরা আর এর মান বের করব সবগুলো যোগ করে আগের মতো 34,000 পাউন্ড ডাউনওয়ার্ড। এখন আমরা আসেন মোমেন্ট নিব সি বিন্দুর সাপেক্ষে, ঠিক আছে? এবং আমরা ধরে নিচ্ছি ক্লকওয়াইজ পজিটিভ। সি বিন্দুর সাপেক্ষে যদি আমরা মোমেন্ট নেওয়া শুরু করি তাহলে দেখেন ডি ফোর্সের মোমেন্ট আসবে ক্লকওয়াইজ, তাহলে প্লাস এই যে 15,000 ইনটু 10। আবার একইভাবে সি বিন্দুর সাপেক্ষে দেখেন বি পয়েন্টের যে ফোর্স আছে এই ফোর্সের মোমেন্ট আসবে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, এবং সেইটা হবে হচ্ছে মাইনাস 6,000 ইনটু 8। এই জিনিসগুলো এখানে আমি দিয়েছি, মাইনাস 6,000 ইনটু 8। একইভাবে এ ফোর্সের মোমেন্ট হচ্ছে মাইনাস 3,000 ইনটু 14, 3,000 ইনটু 14। এই যে 3,000 আর 6 আর 8 14,
অর্থাৎ প্রত্যেকটা ফোর্সের মোমেন্টকে আমরা যোগ বিয়োগ করব, যোগ হইলে যোগ, বিয়োগ হইলে বিয়োগ। তো সবগুলো যোগ বিয়োগ করার পরে আমরা পাইলাম কত? 60,000 পাউন্ড ইনটু ফিট। ফোর্সের একক এখানে পাউন্ড দেওয়া আছে, আর ডিস্টেন্সের একক দেওয়া আছে কত? ফিট। তাহলে যেহেতু মোমেন্ট সমান হচ্ছে ফোর্স ইনটু ডিস্টেন্স, তাই মোমেন্টের একক কত হবে? ফোর্সের একক ইনটু ডিস্টেন্সের একক, তার মানে পাউন্ড ইনটু ফিট। যদি এখানে ডিস্টেন্সের একক দেওয়া থাকতো ইঞ্চিতে, তাহলে এখানে মোমেন্টের একক কি হইতো? পাউন্ড ইনটু ইঞ্চি। ওকে, তাহলে আমরা কি পাইলাম যে সি বিন্দুর সাপেক্ষে সবগুলা ফোর্সের মোমেন্টের সামেশন কত? 60,000 পাউন্ড ইনটু ফিট। এবং দেখেন যেহেতু আমরা ক্লকওয়াইজ কে পজিটিভ ধরেছিলাম এবং অ্যান্সার পেয়েছি পজিটিভ, তাহলে এই যে মোমেন্ট এটা অবশ্যই ক্লকওয়াইজ কাজ করবে, তাই তো নাকি? ওকে, স্যার। তাহলে আমরা ভ্যারিগনের সূত্র অনুসারে আমরা বলতে পারি যে রেজাল্টেন্টের মোমেন্টও হবে সেম 60,000 পাউন্ড ইনটু ফিট। আর রেজাল্টেন্টের মোমেন্ট মানে রেজাল্টেন্ট ইনটু ডিস্টেন্স। কোন বিন্দু থেকে ডিস্টেন্স? এখন কিন্তু ডিস্টেন্স হবে সি বিন্দু থেকে, কারণ আমরা সি বিন্দু থেকে মোমেন্ট নিচ্ছি। ওকে, তাহলে আমরা এই রেজাল্টেন্টের মান দ্বারা ভাগ দিলে আমরা পেয়ে যাচ্ছি ডিস্টেন্স মাত্র 1.76 ফিট ফ্রম সি, সি থেকে। দেখেন আমরা একই অ্যান্সার একটু অন্যভাবে পাইলাম। আমরা এর আগে পেয়েছিলাম এ বিন্দু থেকে 15.67 ফিট দূরে, আর এখন আমরা পাইলাম কি সি বিন্দু থেকে মাত্র 1.76 ফিট দূরে, এবং দুটার অর্থ একদমই এক। আমি সবাইকে বলবো অবশ্যই সবাই বি বিন্দুর সাপেক্ষে মোমেন্ট নিয়ে দেখবেন, বি বিন্দুর সাপেক্ষে মোমেন্টের সামেশন করে অ্যান্সার মিলাবেন। সেক্ষেত্রে অ্যান্সার আসবে হচ্ছে 8 আর এইদিকে 1.76, তার মানে 9.76। বি বিন্দুর সাপেক্ষে মোমেন্ট নিলে অ্যান্সার পাবেন হচ্ছে, এই ডিস্টেন্সটা পাবেন হচ্ছে 9.76 ফিট। আবার একইভাবে যদি কেউ ডি বিন্দুর সাপেক্ষে মোমেন্ট নেন, তাহলে সে অ্যান্সার পাবে কত? সে অ্যান্সার পাবে হচ্ছে 10 মাইনাস 1.76 যা হয় তাই। তো সবাই অবশ্যই বি এবং ডি এই দুইটা বিন্দুর সাপেক্ষে মোমেন্ট নিয়ে এই সেম অঙ্কটা বাসায় ট্রাই করবেন। We can take moment about any point, যে কোনো বিন্দুর সাপেক্ষে আমরা মোমেন্ট নিতে পারি। ওকে, তো এই পর্যন্ত কারোর কোনো সমস্যা থাকলে একটু বলতে হবে, কারণ এরপরে আমরা যে এক্সাম্পলটা করব এটা সেম এক্সাম্পল, একটা প্যারালাল ফোর্স সিস্টেমের রেজাল্টেন্ট আমরা বের করব। স্যার ওটাই কোনো প্রবলেম নেই। হ্যাঁ বলেন। স্যার আগেরটাই কোনো প্রবলেম নাই। আচ্ছা, প্রবলেম নেই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা বার আছে বা একটা লাঠি আছে যাই বলি, তার উপরে তিনটা প্যারালাল ফোর্স, 3 প্যারালাল ফোর্সেস এ বি এবং সি আর অ্যাক্টিং। অ্যাক্টিং মানে কি? কাজ করছে। তিনটা প্যারালাল ফোর্স কাজ করছে, অ্যাজ শোন ইন ফিগার বিলো, নিচের ফিগারে যেভাবে দেখানো হয়েছে সেভাবে। ডিটারমিন দেয়ার রেজাল্টেন্ট, তাদের লব্ধি বের করতে হবে। একই জিনিস, জাস্ট লাঠিটা একটু দেখানো অবস্থায় আছে, আর দেখেন দুইটা ফোর্স আছে একদিকে, বাকি আরেকটা ফোর্স আছে অন্যদিকে। তাহলে এখন রেজাল্টেন্টের মান বের করা তো কোনো বিষয় না, তাই না? রেজাল্টেন্টের মান আমরা খুব সহজেই বের করতে পারি যোগ বিয়োগ করে। ধরেন যে আমরা এই ডিরেকশনটাকে আমরা ধরবো হচ্ছে পজিটিভ, আর এইটাকে ধরবো হচ্ছে নেগেটিভ। তাহলে 600 আর 100 কত হয়? 700। সেখান থেকে আমরা বাদ দিচ্ছি 300। তাহলে রেজাল্টেন্টের মান কত? 400 পাউন্ড। এবং যেহেতু আমরা এই ডিরেকশনকে ধরছিলাম পজিটিভ এবং অ্যান্সার পেয়েছি পজিটিভ, তাহলে এই রেজাল্টেন্ট অবশ্যই কাজ করবে কোন দিকে? এটা কাজ করবে এই দিকে। অর্থাৎ এই যে 600 পাউন্ড বা 100 পাউন্ড যেদিকে আছে সেই দিকে, acting in the same direction as the 600 pound। আচ্ছা, তাহলে আমরা লব্ধির মানটা বের করলাম 400 পাউন্ড। এখন আমরা একটু আগে যে কাজটা করলাম, এখন আবার ওই একই কাজ করব, যে কোনো একটা পয়েন্টের সাপেক্ষে সবগুলা ফোর্সের মোমেন্টকে যোগ করব। ঠিক আছে, এখন আমরা প্রথমে আমরা সি বিন্দুর সাপেক্ষে মোমেন্ট নিব। সি বিন্দুর সাপেক্ষে আমরা মোমেন্ট গুলোকে যোগ করলে দেখেন, যদি ক্লকওয়াইজ কে আমরা পজিটিভ ধরি, তাহলে বি ফোর্স হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, এটা নেগেটিভ, আর এ হচ্ছে ক্লকওয়াইজ, তাই এটা পজিটিভ। ফোর্স ইনটু ডিসটেন্স, ফোর্স ইনটু ডিসটেন্স। তাহলে এখানে আমরা মোমেন্ট গুলো যোগ বিয়োগ করার পর পাচ্ছি কত?
4000 পাউন্ড ইনটু ইঞ্চি, এবং এটা যেহেতু পজিটিভ, 4000-এর আগে কি আছে, পজিটিভ আছে, তাহলে অবশ্যই এটা ক্লকওয়াইজ কাজ করে, অর্থাৎ রেজাল্টেন্টের মোমেন্টও ক্লকওয়াইজ কাজ করবে। এখন ধরেন সাপোজ আপনি এখানে ক্লকওয়াইজ পজিটিভ না ধরে আপনি এখানে উল্টা ধরছেন, আপনি এখানে ধরছেন অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ। যদি অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ ধরতেন তাহলে কিন্তু এইখানে আপনি -4000 পাইতেন, এবং তখন মাইনাস মানে তখন আপনারা কি বলতেন, যে এটা কাজ করে ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ ধরে যদি আমরা নেগেটিভ অ্যান্সার পাই তখন আমরা বলবো হচ্ছে এটা কাজ করে ক্লকওয়াইজ, অর্থাৎ রেজাল্টেন্টের মোমেন্টও ক্লকওয়াইজ ভাবে কাজ করবে, সি বিন্দুর সাপেক্ষে ক্লকওয়াইজ কাজ করবে। তাহলে ঠিক আছে, একইভাবে রেজাল্টেন্টের মোমেন্ট মানে রেজাল্টেন্ট ইনটু ডিসটেন্স, আর ইনটু আর, এখান থেকে আমরা ছোট হাতের আর বের করে ফেললাম কত, 10 ইঞ্চি। সি বিন্দু থেকে মাত্র 10 ইঞ্চি দূরে রেজাল্টেন্ট কাজ করে, রাইট? এখন দেখেন সি বিন্দু থেকে 10 ইঞ্চি দূরে রেজাল্টেন্ট কাজ করে, সবাই একটু ভালো মতো এখানে মাথা খাটান। যদি সি বিন্দু থেকে 10 ইঞ্চি দূরে রেজাল্টেন্ট কাজ করে তাহলে রেজাল্টেন্ট কোন দিকে আছে? এটা কি ডান দিকে আছে নাকি বাম দিকে আছে? ডান দিকে কিন্তু অফুরন্ত জায়গা আছে, ডাইমেনশন দেওয়া নাই। ডাইমেনশন মানে ডিসটেন্স, ডিসটেন্স দেওয়া নাই, তার মানে এদিকে অফুরন্ত জায়গা আছে। এখন রেজাল্টেন্ট কোন দিকে কাজ করবে? সি বিন্দু থেকে 10 ইঞ্চি এইদিকে এইখানে, নাকি হচ্ছে 10 ইঞ্চি এইদিকে এইখানে? স্যার জিনিসটা খুবই ইন্টারেস্টিং, সবাই একটু এখানে মাথা খাটান। এখানে আমরা কি কি পেলাম? এখানে আমরা পেলাম হচ্ছে রেজাল্টেন্টের মান 400 পাউন্ড, এবং সে কাজ করবে অবশ্যই এই ডাউনওয়ার্ড, অর্থাৎ এই ডিরেকশনে। এবং আরেকটা ইনফরমেশন আমরা পেয়েছি যে সি বিন্দুর সাপেক্ষে রেজাল্টেন্টের মোমেন্ট হতে হবে অবশ্যই ক্লকওয়াইজ। তাহলে এখন বলেন যে সি বিন্দু থেকে কোন দিকে কাজ করলে ক্লকওয়াইজ মোমেন্ট দিবে, ডান দিকে না বাম দিকে? ডান দিকে। এ বিন্দুর দিকে। এ বিন্দুর দিকে? স্যার না স্যার, আর কারো কোনো মতামত? আমি আবারও বলতেছি, রেজাল্টেন্ট কিন্তু কাজ করতেছে নিচের দিকে, তাহলে সি বিন্দু থেকে অবশ্যই ডান দিকে কাজ করতে হবে, তাই না? যদি ডান দিকে কাজ করে তাহলে একমাত্র রেজাল্টেন্টের মোমেন্ট হবে ক্লকওয়াইজ, মানে সি পয়েন্টের সাপেক্ষে ক্লকওয়াইজ। জি স্যার। এটা কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখানে কারো সমস্যা থাকলে বলতে পারেন, এনিওয়ান, এখানে যারা আছে যে কেউ, কারো কোনো সমস্যা আছে এখানে? আচ্ছা, তো এখন আমরা মনে করি যে ধরেন যে একই প্রবলেম, লাঠি আছে হচ্ছে এইভাবে, এবং রেজাল্টেন্ট আমরা ক্যালকুলেশন করে পাইলাম সাপোজ সি বিন্দুর সাপেক্ষে রেজাল্টেন্ট কাজ করবে হচ্ছে ক্লকওয়াইজ, এবং লব্ধি আছে হচ্ছে এই ডিরেকশনে, অর্থাৎ আপওয়ার্ড ডিরেকশনে, এবং সি বিন্দুর সাপেক্ষে ক্লকওয়াইজ মোমেন্ট দিতে হবে। তাহলে তখন লব্ধি কোন দিকে হইতো? যদি লব্ধির ডিরেকশন হইতো এইটা, এবং সি বিন্দুর সাপেক্ষে ক্লকওয়াইজ মোমেন্ট দিত, তখন কিন্তু লব্ধি হইতো বাম দিকে, তাই না? বাম দিকে হইলে সি বিন্দুর সাপেক্ষে এটা ক্লকওয়াইজ। আবার একইভাবে যদি আমরা এরকম পাইতাম যে ধরেন যে লব্ধির ডিরেকশন সেম, লব্ধি ডাউনওয়ার্ড কাজ করবে কিন্তু সি বিন্দুর সাপেক্ষে অ্যান্টি ক্লকওয়াইজ, সাপোজ দেখা যাচ্ছে, সাপোজ ধরেন যে এখানে আমরা ক্যালকুলেশন করে দেখলাম যে এই যে এখানে আমরা ক্যালকুলেশন করে দেখলাম যে এখানে সি বিন্দুর সাপেক্ষে মোমেন্ট নেওয়ার ফলে এখানে একটা মাইনাস চিহ্ন আসে। তখন আমরা কি বলতাম? তখন আমরা বলতাম যে রেজাল্টেন্টের মোমেন্ট অবশ্যই অ্যান্টি ক্লকওয়াইজ হবে, তাই না? সি বিন্দুর সাপেক্ষে অ্যান্টি ক্লকওয়াইজ হবে। সেক্ষেত্রে তখন তাহলে কি হইতো? ধরেন যে লব্ধির ডিরেকশন হচ্ছে ডাউনওয়ার্ড এবং সে সি বিন্দুর সাপেক্ষে অ্যান্টি ক্লকওয়াইজ কাজ করবে, তখন কি হইতো?
সি এর থেকে বাম দিকে হইতো স্যার। তখন অবশ্যই সি এর থেকে এটা বাম দিকে হইতো, তখন জিনিসটা জি হতো স্যার। হচ্ছে এরকম, এই যে দিস ওয়ান। জি স্যার। তখন এই যে সি বিন্দুর সাপেক্ষে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ একটা রোটেশন বা একটা ঘূর্ণন আমরা পাইতাম বা মোমেন্ট পাইতাম। তো এইগুলো মানে আপনার ক্যালকুলেশনে যেরকম আসবে এইগুলো সেভাবেই দিতে হবে আর কি। তো আই হোপ মোটামুটি সবাই বুঝতে পারছেন ব্যাপারটা। তাহলে আমরা এখানে মন্তব্য করলাম যে আর ইজ লোকেটেড মানে অবস্থিত অন দ্য রাইট সাইড অফ সি। এই যে সি বিন্দু থেকে 10 ইঞ্চি ডান দিকে আর অবস্থিত। ঠিক আছে, এখন আমি জাস্ট এই একই অঙ্কের একটা অল্টারনেটিভ মেথড দেখাবো। পরীক্ষায় আসলে অবশ্যই যে কোনো একটা করলেই হবে, এটা বলার আসলে অপেক্ষা রাখে না। যে কোনো একটা বিন্দুর সাপেক্ষে মোমেন্ট নিয়ে দেখালেই হবে। তো আমি দেখাবো যে কিভাবে আর একটা বিন্দুর সাপেক্ষে মোমেন্ট নিয়ে আমরা সেম কাজটা করতে পারি। দেখেন, আমরা একইভাবে যোগ বিয়োগ করে আমরা লব্ধির মান বের করলাম 400 পাউন্ড, এবং এখন আমরা মোমেন্ট নিব সাপোজ এ পয়েন্টের সাপেক্ষে এবং ক্লকওয়াইজ আমরা ধরলাম পজিটিভ। তাহলে এ বিন্দুর সাপেক্ষে সবগুলো ফোর্সের মানে বাকি দুইটা ফোর্সের মোমেন্টের সামেশন করলে আমরা পাচ্ছি কত? 10,000। এখানে কেউ আবার মনে করেন না যে এ বিন্দুর সাপেক্ষে নিচ্ছি তাহলে 300 পাউন্ড কোথায় গেল। 300 পাউন্ড কিন্তু এ বিন্দুর মধ্য দিয়েই গেছে, সে কারণে 300 পাউন্ডের কোনো মোমেন্ট আসবে না। যে বিন্দু থেকে মোমেন্ট নিব সেই বিন্দুর ফোর্স কখনোই কোনো মোমেন্ট দিবে না, তাই না? কারণ ডিসটেন্স 0। তাহলে এ বিন্দুর সাপেক্ষে মোমেন্টের সামেশন কত? 10,000 পাউন্ড ইনটু ইঞ্চি, এবং এটা কাজ করে ক্লকওয়াইজ কারণ পজিটিভ। ওকে, তাহলে আমরা বলতে পারি যে রেজাল্টেন্টের মোমেন্ট হবে 10,000 এবং আমরা ডিসটেন্স কত পাইলাম। দেখেন, ডিসটেন্স কিন্তু এখন বেশি পাচ্ছি। এখন ডিসটেন্সটা আমরা কত পাচ্ছি? 25 ইঞ্চি। এ বিন্দু থেকে কত ইঞ্চি? 25 ইঞ্চি। তাহলে আমরা কি কি ডেটা পাইলাম, মানে আমাদের কাছে কি কি ডেটা বা ইনফরমেশন আছে? রেজাল্টেন্ট 400 পাউন্ড, সে কাজ করবে ডাউনওয়ার্ড এইদিকে, এবং তার মোমেন্ট এ বিন্দুর সাপেক্ষে ক্লকওয়াইজ হবে এবং 25 ইঞ্চি দূরে সে থাকবে। তাহলে এ বিন্দুর সাপেক্ষে যদি ক্লকওয়াইজ হইতেই হয় তাহলে অবশ্যই সে এ বিন্দু থেকে ডান দিকে থাকবে, অর্থাৎ সে এ বিন্দু থেকে ডান দিকে 25 ইঞ্চি দূরে এই পয়েন্টে থাকবে। তাহলেই সে এ বিন্দুর সাপেক্ষে ক্লকওয়াইজ মোমেন্ট দিবে। এই যে এ বিন্দু থেকে 25 ইঞ্চি। দেখেন, বলা বাহুল্য যে এ বিন্দু থেকে 25 ইঞ্চিও যা, আবার সি বিন্দু থেকে 10 ইঞ্চিও কিন্তু তাই, তাই না? আবার একইভাবে বি বিন্দু থেকে হচ্ছে কত? 15 ইঞ্চিও কিন্তু তাই। অর্থাৎ যদি কেউ এখন বি বিন্দুর সাপেক্ষে মোমেন্ট নেন তাহলে সেই ডিসটেন্স কত পাবে? 15 ইঞ্চি, 15 ইঞ্চি। ঠিক আছে, তাহলে অবশ্যই আপনারা বাসায় বি বিন্দুর সাপেক্ষে মোমেন্ট নিয়ে এই অঙ্কটা মানে প্র্যাকটিস করবেন। তো কারো সমস্যা আছে এ পর্যন্ত? না স্যার, কোনো সমস্যা নাই আপাতত, তো জি স্যার। মজারই। আর কারো? যেহেতু কোনো রেসপন্স নাই তাই আমি ধরে নিচ্ছি যে মোটামুটি সবাই এটা বুঝতে পারছে। তো এইভাবে আমরা একটা প্যারালাল ফোর্স সিস্টেমের রেজাল্টেন্ট আমরা বের করতে পারি। ঠিক আছে, আচ্ছা। তো আজকে আর রাখতেছি না আমি, যদিও আজকে আর বেশি কিছু নাই, লাস্টের একটা পেজ। ওই একটা পেজকে আমি পড়াই দিব নাকি এটা আগামী ক্লাসে আর কি দেখবো আমরা? আগামী ক্লাসে করান। তো তাহলে লেকচার 3 আজকে এই পর্যন্তই।